গ অংশে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। এই মূলধন হিসাব তৈরি করব আমরা কার? অংশীদারদের। তাহলে অংশীদার দুজনের নাম আমরা লিখে দেই যে অংশীদার দুজনের নাম হচ্ছে রনি ও কে লিপি। কি করব আমরা? মূলধন হিসাব। এখানে কি করব? অংশীদারদের মূলধন হিসাব, এই কথাটিও আমরা লিখে দিলাম যে অংশীদারদের মূলধন, রনি ও লিপির কি লিখব? এখানে লিখে দিলাম যে মূলধন হিসাব। এখানে এটি লিখে দেওয়া হলো। এরপরে এই নির্ধারিত ছকটি অঙ্কন করতে হবে। এখানে ডেবিট পাশে 4টি কলাম, তারিখ, বিবরণ, রনি ও লিপি অর্থাৎ অংশীদার দুজনের নাম, এবং ক্রেডিট পাশে অনুরূপভাবে তারিখ, বিবরণ, রনি ও লিপি এই অংশীদার দুজনের নাম লিখতে হবে। এখানে আমরা যেমন ওই অঙ্কটি ক্রেডিট কলাম দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা তৈরি করেছি তখন কিন্তু আমরা ক্রেডিট কলাম থেকেই শুরু করেছি, অর্থাৎ ক্রেডিট থেকেই শুরু করেছি। এখনও আমরা এই অংশীদারদের মূলধন হিসাবও আমরা ক্রেডিট কলাম থেকেই শুরু করব। ক্রেডিট কলাম থেকে শুরু করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে অঙ্কের প্রথম তারিখটি উল্লেখ যেটা থাকবে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো 2024 সালের 1 জানুয়ারি তারিখের কথা বলা ছিল, তাহলে আমরা এখানে দেখো 2024 জানুয়ারি 1 জানুয়ারি 1। এখানে জানুয়ারি 1-এ কী ছিল? যে তাদের মূলধনের পরিমাণ ছিল রনির 1 লাখ টাকা এবং লিপির ছিল 60,000 টাকা। এই যে মূলধনটা তারা নিয়ে আনায়ন করছেন, এই মূলধনটাকে আমরা প্রথমে উল্লেখ করব। এই মূলধনটাকে আমরা প্রথমে এখানে ট্রান্সফার করব ব্যালেন্স বিডি হিসাবে। কত? রনির মূলধন ছিল আমাদের 1 লক্ষ টাকা এবং লিপির মূলধন ছিল আমাদের 60,000 টাকা। এটি গেল আমাদের 1 তারিখের কাজ। এই 1 তারিখের পরে আমাদের দেখতে হবে এর পরের কি আছে। এখানে আমরা মূলধন দিয়ে দিলাম। এরপরে কি করব? এরপরে সবসময় লক্ষ্য রাখবে যখন আমরা মূলধন দিয়ে দেব তখন আমরা এই যে আগে যে লাভ লোকসান আবন্টন হিসাবটি আমরা প্রস্তুত করেছি, এই লাভ লোকসান আবন্টন হিসাবটা আমরা এখান থেকে এখন দেখব। এইখানে এই লাভ লোকসান আবন্টন হিসাব আমরা করেছি কত তারিখে? ডিসেম্বর 31 তারিখে যেহেতু এটি আমরা করেছি, সুতরাং এখানে এই লাভ লোকসান আবন্টন হিসাব এই কথাটি আমরা লিখে দেব যে লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধন হিসাব যেটা আমরা করেছি সেটি আমরা এখন এখানে দেখব যে মূলধন হিসাব আমরা এখানে যেটা করেছিলাম সেটা আমরা এখন এখানে লিখে দেব। এই মূলধন হিসাব লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখো এইখানে ফন্ট সাইজটা একটু ছোট হচ্ছে, এই জন্য মূলধন হিসাব দিয়ে দিলাম আমরা। এই মূলধন হিসাব করার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট পাশে আমাদের এইখানের মূলধন হিসাবের ডেবিট পাশে যতগুলো দফা থাকবে সবগুলোই মূলধন হিসাবের ক্রেডিট পাশে আসবে। অর্থাৎ আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব, এই লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা প্রস্তুত করেছি, এই লাভ লোকসান আবন্টন হিসাবের যাবতীয় ডেবিট পাশের ব্যয়গুলো আমাদের এখানে ক্রেডিট পাশে আসবে। তাহলে প্রথমটি কি ছিল আমাদের? প্রথমটি ছিল আমাদের, দেখো প্রথমটি ছিল হলো মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ আমরা প্রথমেই দেব। মূলধনের সুদ ছিল প্রথমে, দেখো আমাদের এইখানে ডেবিট পাশে প্রথমে মূলধনের সুদ রনির ছিল কত? রনির ছিল 5,000 টাকা। তাহলে রনির ঘরে দেবো আমরা মূলধনের সুদ 5,000 টাকা, এবং লিপির মূলধনের সুদ ছিল কত? দেখো 3,000 টাকা। তাহলে লিপির ঘরে দেবো আমরা এখানে 3,000 টাকা। এরপরে দেখো কি বলছে, এরপরে মূলধনের এরপরে ছিল বেতন। এখানে লিখবো আমরা বেতন। তাহলে বেতন লিখে দেব আমরা, বেতন লিখলাম। বেতন কার ছিল? এখানে বেতন কিন্তু ছিল, দেখো এখানে বেতন ছিল লিপির বেতন কত ছিল? 6,000 টাকা। তাহলে লিপির ঘরে আমরা দেব বেতনের টাকা 6,000। তাহলে 6,000 টাকা লিপির ঘরে দিলাম আমরা 6,000 টাকা। এরপরে কি ছিল? এরপরে ছিল, এখন এটি দেওয়ার পরে মূলধনের সুদ দিলাম, বেতন দিলাম, এই ঋণের সুদ এটি কিন্তু আবার মূলধন হিসেবে আসবে না। আবন্টন হিসেবে ডেবিট পাশে সমস্ত দফা আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে আসব, কিন্তু ঋণের সুদ এটি কিন্তু আনয়ন করা যাবে না। তাহলে এটি বাদ দিলাম। এখন কি আসবে? এখন আসবে মুনাফার অংশ। তাহলে এখানে লিখলাম যে মুনাফার অংশ লিখতে হবে। তাহলে মুনাফার
মুনাফার অংশ এখানে লিপির কত টাকা, এখানে এর কত টাকা ছিল, এখানে রনির মুনাফার অংশ কত ছিল, রনির মুনাফার অংশ দেখো, রনির মুনাফা পেয়েছিল 17,215 টাকা, তাহলে 17,215 টাকা, এবং লিপির মুনাফার অংশ ছিল 8,608 টাকা। তাহলে এটি গেল আমাদের ক্রেডিট পাশের কাজ। কি করেছি, ক্রেডিট পাশে প্রথমে আমরা ব্যালেন্স বিডি হিসেবে 1 তারিখের মূলধন আনয়ন করব, অর্থাৎ বছরের শুরুতে যে মূলধনটি আনয়ন করা হয়েছে সেটি আমরা আনব, এবং লাভ লোকসান আবন্টন হিসেবের যাবতীয় ডেবিট পাশেরগুলো এখানে ক্রেডিট পাশে নিয়ে আসব, শুধু ঋণের সুদ ব্যতীত। এরপর আমরা এখন ডেবিট পাশে আসব। এখানে ডেবিট পাশে প্রথমে এখানে কিন্তু 1 তারিখ শুধু একটাই বলা ছিল, বাকি সব তারিখ কিন্তু 31 ডিসেম্বর। সুতরাং এখন আমরা এখানে শুরু হবে 2024 ডিসেম্বর 31, ডিসেম্বর 31 দিয়ে কি দেব, ডিসেম্বর 31 দিয়ে প্রথমেই আমাদের এই পাশে যেমন আমরা ক্রেডিট পাশে মূলধন নিয়ে এসেছি, এই পাশে নিয়ে আসবো আমরা কি উত্তোলন হিসাব, অর্থাৎ ক্রেডিট পাশে যেমন আমরা প্রথমে মূলধন নিয়ে এসেছি, ডেবিট পাশে প্রথমে নিয়ে আসবো কি উত্তোলন হিসাব। উত্তোলন কত টাকা দেখো, এখানে বলছিল যে তারা প্রতি মাসের প্রথম তারিখে 600 টাকা, প্রতি মাসের প্রথম তারিখে 600 টাকা লিপি আনয়ন করছিল। তাহলে প্রতি মাসে যদি, এখন কিন্তু আবার প্রথম তারিখের কোনো কাজ নেই, প্রথম তারিখ শুধু সুদ নির্ণয় করে ক্ষেত্রে প্রযোজ্য এই অপশনটা। দেখো প্রথম তারিখ হোক আর শেষ তারিখ হোক, প্রতি মাসে যদি প্রথম তারিখে উত্তোলন করে ওই 12 মাস, শেষ তারিখে উত্তোলন করলেও তো ওই 12 মাস, যেহেতু 12 মাসের বছর, সুতরাং 13 বার হওয়ার এখানে কোনো অপশন নেই। সুতরাং 600 টাকা করে যদি প্রতি মাসে উত্তোলন করে কে, রনি করছে 600, লিপি করছে 700, তাহলে 600 টাকা করে যদি প্রতি মাসে উত্তোলন করে রনি, তাহলে 6 গুণন 12, সুতরাং কত উত্তোলন করতে পারে, 6 12 7200 টাকা। এরপর লিপি যদি প্রতি মাসে 700 টাকা করে উত্তোলন করে, তাহলে লিপির উত্তোলন পড়বে 700 গুণ 12 সমান হচ্ছে 8400 টাকা। তাহলে এটি গেল তাদের উত্তোলনের পরিমাণ, এটি গেল তাদের কি উত্তোলনের পরিমাণ, উত্তোলন গেল আমাদের। এরপরে আসো, এরপরে কি করব, ওখানে যেমন আমরা ডেবিট পাশের যাবতীয় দফা ডেবিট পাশে দেখিয়েছি, ডেবিট পাশেরগুলো ক্রেডিট পাশে দেখিয়েছি, অনুরূপভাবে এখন আমরা কি করব, এই ক্রেডিট পাশের লাভ লোকসান আবন্টনের যে ক্রেডিট পাশের দফাগুলো আছে সেগুলো আমরা এখানে এখন আমরা কি করব, ডেবিট পাশে দেখাবো। কি করছি, লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের দফাগুলো ক্রেডিট পাশে যায় এবং মূলধন হিসেবে ক্রেডিট পাশে যায়, এবং লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশের দফাগুলো অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে যায়। তাহলে ডেবিট পাশে ক্রেডিট পাশে একটা ছিল কি উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদ আমরা এখন এখানে লিখে দেব, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ দেখো, এখানে উত্তোলনের সুদ কি ছিল, রনির ছিল 195 টাকা, তাহলে আমরা এখানে দেব রনির 195 টাকা, এবং লিপির ছিল 228 টাকা, তাহলে 228 টাকা, এটি আমরা দিয়ে দিলাম। এরপরের কি কাজ, এরপরে আমাদের সব কাজ শেষে এখন আমাদের যোগ বিয়োগের কাজ। এই যোগ বিয়োগ আমরা এখন কিভাবে করব, এটি করার জন্য সবসময় মনে রাখবে, এই অঙ্কের ক্ষেত্রে সচরাচর সবসময় প্রায় ক্রেডিট পাশের যোগফল বেশি হয়। সুতরাং এখানে আমরা কি করব, এই ক্রেডিট পাশটা ক্লোজ করে দিলাম। এখন এই ক্রেডিট পাশে আমরা যোগ করব, যোগ করলে দেখো 1,05,000 এবং 17,215 টাকা, এটি যদি আমরা যোগ করি, এটি যোগ করলে হবে 1,14,820 টাকা। আবার এই 60,000-এর সাথে 3,000, 6,000 এবং 8,608 টাকা যদি যোগ করি, তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 77,608 টাকা। এখন এটি আমরা দেওয়ার পরে এটিকে কি করতে হবে, এটিকে আমাদের ক্লোজ করে দিতে হবে, এটি আমরা ক্লোজ করে দিলাম। এখন এই ক্রেডিট পাশের দফাগুলো থেকে আমাদের এই ডেবিট পাশেরগুলো
বাদ দিতে হবে। ডেবিট পাশে বাদ দিয়ে ডেবিট পাশে কত ঘাটতি সেটি বের করতে হবে। তো সেটি বের করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এই পাশের টাকার পরিমাণ বেশি, সুতরাং আমরা কি করব, এই পাশে এখানে এদের টাকাটাও আমরা যোগ করে দেব। এখানে এই টাকার ঘরটা আমরা যোগ করে দেব। তাহলে এই টাকাটা, এই যেটা এখানে আমাদের বের হয়েছে, যার যেটা টাকা, সেটাই আমরা এখানে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দেওয়ার পরে এখন এখানে দেখো, এই রনির এই টাকাটার থেকে যদি আমরা এটা টাকা বাদ দেই, তাহলে এর টাকার এখানে ঘাটতি টাকার পরিমাণ হবে আমাদের কত, 1,14,820 টাকা। 1,14,820 টাকা যদি আমরা এখানে এই 14,820 টাকা থেকে যদি আমরা এটা বাদ দেই, অর্থাৎ কি করব আমরা, দেখো 1,14,820 টাকা, এই টাকা থেকে 1,14,820 টাকা থেকে আমরা বাদ দেব 7,200 টাকা এবং 195 টাকা। এই টাকাটা বাদ দিলে হবে 1,07,425 টাকা। অনুরূপভাবে আমরা যদি এটাও এখান থেকে বাদ দেই, এই 77,608 টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দেই, তাহলে এখানে টাকার পরিমাণ হবে, দেখো 77,608 টাকা থেকে যদি 8,400 এবং 228 টাকা বাদ দিই, তাহলে টাকার পরিমাণ হবে আমাদের 68,980 টাকা। এই যে টাকাটা এখানে আমাদের ঘাটতি, অর্থাৎ এখানে আমাদের এই টাকাটা হচ্ছে আমাদের এখানে ঘাটতি। তাহলে এই টাকাটার ঘাটতির আমরা একটা নাম দেব। যে টাকা ঘাটতি হয় সেটার নাম আমাদের হয় হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি লিখলাম আমরা এখানে, যে আমাদের এই পাশে এত টাকা ঘাটতি। এই তারিখটা কিন্তু হবে অবশ্যই কত তারিখ, এই তারিখটা অবশ্যই কিন্তু আমাদের বছরের শেষের তারিখ, অর্থাৎ 31 ডিসেম্বর তারিখ আমাদের এখানে দিতে হবে। 31 ডিসেম্বর তারিখে দিতে হবে। এটি আমাদের অঙ্কের মোটামুটি শেষ, কিন্তু মনে রাখতে হবে অঙ্ক কখনোই অংশীদারি অঙ্ক সিডি দ্বারা শেষ করা যাবে না। এই সিডিটাকে পরের বছরের শুরুতে নিয়ে আসতে হবে। পরের বছর কত, আমরা 2024 সালের অঙ্ক করলাম, তাহলে পরের বছরটি হবে আমাদের 2025 এবং এই তারিখটি হবে আমাদের জানুয়ারি 1। জানুয়ারি 1 দিয়ে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের অবশ্যই কি করব, ব্যালেন্স বিডি লিখে দেব। ব্যালেন্স বিডি কত টাকা, এই যে টাকাটা আমরা এখানে সিডি করে রেখেছি, এই টাকাটা এখানে যার যত টাকা সেটাই এখানে সিডি হয়ে বিডি হয়ে আসবে। এখানে দেখো, অর্থাৎ এখানে 1 লক্ষ কত টাকা, 1,07,400, এখানে 1,07,400 তো যে টাকাটা আছে এটাই আমাদের এখানে আসবে 1,07,425 টাকা এবং এর টাকা হবে কত, 1,68,980 টাকা। এটি হচ্ছে আমাদের একটি পূর্ণাঙ্গ অংশীদারদের মূলধন হিসাব। আমি পরের ভিডিওতে আরও কোনো নতুন অঙ্ক নিয়ে আসছি। আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ।